কি খবর সবার? ইদি বাংলা প্রথম পত্রের আয়োজন তো চলতেছে এবং বই পড়া প্রবন্ধ পড়তেছিলাম স্যার। সেই ধারাবাহিকতায় এখন আমরা যাব আমাদের টাইপ 3 মানে মূল ভাবের যে এমসিকিউ, সেইখানে আমরা একটু দেখবো আমাদের মূল ভাব থেকে কী ধরনের এমসিকিউ হয়, উত্তরগুলোও জানবো। শুরু করি। 23 নম্বর যে এমসিকিউটা ভালো করে খেয়াল করবো। মানুষের মনকে সরল, সচল, সরাগ ও সমৃদ্ধ করার ভার কিসের ওপর ন্যস্ত হয়েছে স্যার? বুঝতে পারতেছেন স্যার, বই পড়া প্রবন্ধ পুরোটা সাহিত্য নিয়ে লেখা, তার মানে এই সরল, সচল, সরাগ ও সমৃদ্ধ করার ভার স্যার সাহিত্যের ওপর ন্যস্ত হয়েছে। ভেরি গুড। এবার আসেন 24 নাম্বার। প্রতিটি মানুষ তার নিজের শক্তি ও রুচি অনুযায়ী নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন কিভাবে স্যার? মানে আবারও খেয়াল করেন বাক্যটা ভালো করে, দীর্ঘ বাক্য। প্রতিটি মানুষ তার নিজের শক্তি ও রুচি অনুযায়ী, মানে আপনার নিজের চয়েস অনুযায়ী নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন কিভাবে স্যার? কেমনে আগাইতে পারেন স্যার? লাইব্রেরির বদন্যতায়, লাইব্রেরির সাহায্যে। দেখেন বাকি তিনটা অপশন দেখেন। স্কুল কলেজের মাধ্যমে না, এই প্রবন্ধে স্কুল কলেজ নিয়ে ভরপুর বদনাম করা হয়েছে। পারিবারিক শিক্ষায় তো মোটেও না, পরিবার নিয়ে প্রবন্ধ কোনো কথাই বলা হয় না, বরং আমাদের বাপ মারা যে একটু অসুস্থ টাকার জন্য জিব্বা বের করে থাকে, এইসব আলাপি করা হয়েছে। আর 3-এ বলা হচ্ছে স্যার শিক্ষকের কলা নয়, শিক্ষকরা তো গালিগালাজ ভরপুর করছে প্রমোদ চৌধুরী এই প্রবন্ধের মধ্যে। তার মানে এই তিনটার একটাও না। বদন্যতায় মানে কি স্যার? সাহায্যে, সহযোগিতায়, লাইব্রেরির সাহায্যে আমরা নিজের রুচি অনুযায়ী নিজের আত্মাকে আমরা তৈরি করে নিতে পারি। ক্লিয়ার? অন্য কেউ বেত নিয়ে আমাদের রুচি ঠিক করে দেয় না, এটা হচ্ছে বড় কথা। আগান স্যার 25 নম্বর প্রশ্ন দেখেন। স্কুল কলেজের শিক্ষাকে মারাত্মক বলার কারণ কি? এই স্কুল কলেজের শিক্ষাকে মারাত্মক বলার কারণ কি আপনারা জানেন স্যার? 1, জীবনী শক্তি নষ্ট করে দেয়। 2, সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত। ভেরি গুড। জাতি যথার্থ স্ফূর্তি লাভ করে না বলে। স্যার তিনটাই তো উত্তর হইতে পারে, তাই না স্যার? না পাগলা, সরাসরি আমাদের বইতে যা বলা জ্ঞানমূলক আমাদের তাই আনসার করতে হবে। সেটা কি? স্কুল কলেজ মারাত্মকই কারণ ও স্বশিক্ষিত হবার শক্তি পর্যন্ত নষ্ট করে দেয় বলে। অর্থাৎ কি স্যার? ধরেন কথার কথা, আমি পার্সোনালি যেটা করতে পারতাম জীবনে, আমি অঙ্ক ভালো পারতাম না, আমি কবিতা ভালো লিখতে পারতাম বাচ্চাকালে, ক্লাস 6-7 আমি ভালো ভালো কবিতা লিখছি বলে আমার বিশ্বাস, মানে আমার কাছে আমার কবিতা ভালো লাগছে। তো যাই হোক স্যার, আমি যখন কবিতা লিখতেছি আমার স্যার কবিতা লেখার কোনো সুযোগ দিচ্ছে না, সে সমস্যা নাই, কবি বলতেছে এরকম প্রবলেম না। উল্টা করতেছে কি? আমার ইনসাল্ট করে আমার যে ক্ষমতাটা ওইটাও নষ্ট করে দিচ্ছে, যে বিরাট কবি হয়েছো তুমি, না হ্যাঁ 2 কলম অঙ্ক পারো না তুমি কবি হয়েছো। আরে ভাই, যে কবি হবে সে তো অঙ্ক পারবেই না, এটাই স্বাভাবিক। কিন্তু স্যার এই স্বাভাবিক ব্যাপারটা আমার অস্বাভাবিক করে দেখাচ্ছে, যে হ্যাঁ তুমি কেন অঙ্ক পারো না, কেন তুমি কবিতা পারো আর কি। অর্থাৎ স্কুল কলেজ মারাত্মক কেন স্যার? আপনার যে নিজের যে ক্ষমতাটা, সাকিব আল হাসানের ক্রিকেট খেলার যে ক্ষমতা, আমার স্কুলে পড়লে শিওর শট স্যার সে বড় হয়ে একজন বিসিএস ক্যান্ডিডেট হইতো, বিসিএস ক্যাডার হইতে পারতো না, বিসিএস এর পড়া পড়তো কিন্তু চান্স সে পাইতো না, ক্রিকেটও খেলা তার হইতো না, কারণ টিচাররাই তার এমন মানসিক প্রেশার দিত, সে বাধ্য হইতো স্যার তার নিজের যে স্বশিক্ষার যে শক্তি সেটা নষ্ট করে ফেলতে। ক্লিয়ার স্যার? এই জন্য স্কুল কলেজ মারাত্মক। ভেরি গুড স্যার। আসেন 26 নম্বরে চলে যাই, দেখেন কি বলতেছে, খেয়াল করবেন। বই পড়া প্রবন্ধে লেখকের মতানুসারে সাহিত্য চর্চার সুফল সম্পর্কে অনেকে সন্দিহান কেন স্যার? বই পড়া প্রবন্ধে আমাদের কবির মত অনুসারে স্যার সাহিত্য চর্চা সুফল সম্পর্কে সবাই সন্দিহান কেন, মানে কি স্যার? সন্দেহের কারণটা কি? আসেন দেখি কি কি অপশন স্যার। আমি খ থেকে পড়ি, তার কারণ বুঝতে পারছেন, ক নাম্বারটি উত্তর হবে, এই জন্যই খ থেকে পড়তেছি। বই পড়লে মানুষ অলস হয়ে যায়, এটা একটু সত্য, আমি বই পড়ে আমি একটু অলস। স্বশিক্ষিত হওয়ার শক্তি নষ্ট হয় বই পড়লে, না, স্বশিক্ষিত শক্তি আরও তৈরি হয়। আমাদের বই পড়ার অভ্যাস নেই, এটাও সত্য কথা। মূল ব্যাপার বই পড়ায় প্রত্যক্ষ আয়ের ব্যবস্থা হয় না বলে। বই পড়া প্রবন্ধে কবি সাহেব বারংবার বলতেছে যে আমাদের শিক্ষিত সমাজের লোভী দৃষ্টি অর্থের ওপর পড়ে আছে আর কি। অর্থাৎ আমরা পড়াশোনা করি, জ্ঞান চর্চা করি শুধু এবং শুধুমাত্র টাকার জন্য। যার টাকা নাই তার জ্ঞানের কোনো মূল্য নাই। যেমন স্যার আমি যদি কাউরে বলি যে আপনি দর্শন বা ইতিহাস বা বাংলা নিয়ে পড়াশোনা করবেন, লোকজন আটকে উঠেছে, স্যার বাংলায় পড়বো, বাংলায় খারাপ সাবজেক্ট, দর্শন খারাপ সাবজেক্ট, মোটেও না স্যার। কিন্তু কেন পড়বে না? কারণ বাংলা আছে, ওটা টাকা নাই। ক্লিয়ার স্যার? কিন্তু আমি যদি বলি স্যার যে না আপনি ওইটা বাদ দেন, আপনি গ্রাফিক ডিজাইনিং শেখেন আর কি, বসে বসে আঁকা শেখেন এবং বসে বসে আপনি আইকা ফ্রিল্যান্সিং করে প্রচুর কামাই করতাম, লোকজন হ্যাঁ স্যার এটা ভালো আইডিয়া। দর্শনের জ্ঞান কিন্তু গ্রাফিক ডিজাইনিং থেকে অনেক অনেক গুণ উঁচু। দর্শনে পড়া মানে একটা মানুষের চিন্তা চেতনা আলোচনা করার ক্ষমতা অন্য রকম হয়ে যাবে। তবুও আমার সমাজ দর্শনের প্রতি ঘেন্না দেখায়, কিন্তু সামান্য গ্রাফিক্স ডিজাইন, একটা লোগো ডিজাইন করেন, ফালতু একটা কাজ, ওই কাজটাও ভালো কিন্তু দর্শনের তুলনায় ফালতু একটা কাজ, সেইটার আপনি মহন করেন। কারণ কি স্যার? ও থেকে টাকা পাওয়া যায় বেশি, দর্শন থেকে না। তাই বলতেছে বই পড়ার প্রত্যক্ষ আয়ের ব্যবস্থা হয় না বলে সাহিত্য চর্চার সুফল সম্পর্কে আমরা সন্দেহ করি, আমাদের সাহিত্য ভাল লাগে না। ভেরি গুড স্যার। আসেন 27 নাম্বার। একটি বিশিষ্ট অভিজাত সভ্যতা বলতে লেখক কোনটি বুঝিয়েছেন? একটা বিশিষ্ট অভিজাত সভ্যতা বলতে লেখক ব্রিটিশদেরকে না স্যার,
ভারতীয় তর্কে বোঝাচ্ছেন স্যার। ক্লিয়ার? আমাদের সভ্যতা একটা বিশিষ্ট অভিজাত সভ্যতা হয়েও, উত্তরাধিকারে হয়েও আমরা ইংরেজদের সংস্পর্শে এসে ওদের ডেমোক্রেসির দোষগুলো আত্মসাৎ করছি, এমন ছিল বাক্যটা। ওকে স্যার? তার মানে এখানে আমাদেরকে বলা হচ্ছে আমরা একটা ভালো অভিজাত সভ্যতার অংশ, তবুও স্যার আমরা ভালো কিছু কপি করতে পারলাম না, মন্দ নিয়েই আমরা থাকলাম। ভেরি গুড। আগান স্যার 28 নাম্বার, মানুষের মনকে সরল, সচল, সরাগ ও সমৃদ্ধ করার ভার কিসের ওপর ন্যস্ত হয়েছে? বুঝতেই পারতেছেন, এটা খুব বিখ্যাত লাইন প্রবন্ধের, সাহিত্যের ওপর স্যার। ক্লিয়ার? শিক্ষার ওপর তো অবশ্যই না। 19, আমাদের শিক্ষা আমাদের কি করে তুলেছে স্যার? আমাদের শিক্ষা আমাদের নির্জীব করে তুলেছে স্যার। ক্লিয়ার? অর্থাৎ কবি সাহেব বলতেছে যেখানে আনন্দের স্পর্শ নাই সেটাই নির্জীব হয়ে যায়। আমাদের শিক্ষা ব্যবস্থায় কোনো আনন্দের ছোঁয়া নেই, আমাদের শিক্ষা ব্যবস্থা একটা ওষুধ খাওয়ার মতো, মানে মুখ টিপা বাচ্চারা যেমন মারা খাওয়ায় না ওষুধ, ওইভাবে আমরা পড়াশোনা করাই আর কি। এই কারণে শিক্ষা আমাদেরকে নির্জীব, আনন্দহীন করে তুলছে। ক্লিয়ার স্যার? একটু আগান, আমি এমনি এক্সট্রা বলতেছি 30 নাম্বার যেতে যেতে। স্যার আপনার বুকে হাত দেওয়া বলেন তো, এখানে কতজন আছেন যারা আনন্দ মনে স্কুলে যান, শুধুমাত্র এই চিন্তা করি স্কুলে গেলে আমার ভাল লাগবে তাই, পড়াশোনার কথা বাদ, এমনি আমার যাইতে ভাল লাগে জন্য যান, কেউ কি আছেন? আমার ধারণা কেউ নাই স্যার, কারণ আমাদের স্কুল কলেজ এক একটা স্যার জেলখানার মতো, ওখানে আনন্দের কোনো স্পর্শ নাই স্যার। ক্লিয়ার? জ্ঞান চর্চার নামে ওখানে একটা বন্দি দশার চর্চা করা হয় স্যার, তাই আমার কাছে মনে হয়। 30 নাম্বার, বই পড়া প্রবন্ধে লেখক আমাদের জাত মানুষ হবে বলতে কি বোঝাতে চেয়েছেন স্যার? উত্তর 1, মানুষ হবে। ভাই আমাদের জাত তো মানুষই আছে, আমরা তো বন মানুষ না, তো মানুষ আর কি হব? সুশিক্ষিত হবে হইতে পারে স্যার, সাহিত্য চর্চা করবে আর লাইব্রেরি প্রতিষ্ঠা করবে। স্যার আমাদের জাত মানুষ হবে বলতে কবি সাহেব বোঝাচ্ছে সুশিক্ষিত হবে, প্রপারলি শিক্ষিত হবে। ক্লিয়ার স্যার? যথাযথ জ্ঞান দরকার টেকার জন্য সেই জ্ঞানটা সে অর্জন করবে আর কি। লাস্ট 31, স্বশিক্ষিত বা সুশিক্ষিত লোক মাত্রই কি স্যার? স্বশিক্ষিত। এই বাক্যটার মানে কি স্যার? ভালো করে বুঝবেন, এটা কিন্তু অনুধাবনের ব্যাখ্যাতেও আসে। সুশিক্ষিত মানে, সু মানে ভালো, শিক্ষিত মানে শিক্ষিত, সুশিক্ষিত মানে ভালোভাবে শিক্ষিত, প্রপারলি শিক্ষিত, এনাফ শিক্ষিত। আর শয়ের নিচে ব, এর মানে হচ্ছে নিজ। এই সাউন্ডটা শয়ের নিচে ব, এই যে এই সাউন্ডটার অর্থ হচ্ছে স্যার, আমার বাজে হাতের লেখা অ্যাভয়েড করেন, নিজ। আমরা স্বাধীন বলি না, মানে নিজের অধীন। ক্লিয়ার স্যার? আমরা স্বভাব বলি না, মানে নিজের ভাব, তো সেখান থেকে আসছে। তো কি বললো? সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, মানে যেই লোকটা প্রপারলি শিক্ষিত সে অবশ্যই নিজে নিজে শিক্ষিত। কবি বলতেছে নিজে নিজে শিক্ষা অর্জন করা ছাড়া আমাদের দেশে প্রপারলি শিক্ষিত হবার কোনো উপায় নাই। অর্থাৎ আমাদের দেশে ধরেন কথার কথা, জগদীশ চন্দ্র বসু বা স্যার হুমায়ুন আজাদ সাহেব, উনি অনেক জ্ঞানী ব্যক্তি, কিন্তু উনি কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে জ্ঞানী হয়েছেন বলে কবি মনে করেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ভূমিকাই নাই হুমায়ুন আজাদের জ্ঞানী হওয়ার পিছনে। তাহলে ওনার জ্ঞানী হওয়ার পিছনে ভূমিকা কি? ওনার নিজের, উনি নিজে জ্ঞান চর্চা করছেন বলে উনি জ্ঞানী হয়েছেন। কোনো বিশ্ববিদ্যালয়, কোনো স্কুল কলেজ কাউকে কখনো জ্ঞানী বানায় না। এটাই এই বাক্যের মূল ব্যাখ্যা। সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত, যেই লোক প্রপারলি শিক্ষিত সে অবশ্যই নিজে নিজে শিক্ষিত, অন্যের দ্বারা কখনোই উপযুক্ত শিক্ষা অর্জন করা যায় না, এটা সম্ভবই না স্যার। ক্লিয়ার? তার কারণ আমরা আগের প্রশ্নে পড়ছিলাম, মনে আছে? সেটা কি? মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ, বা আমাদের কি স্যার? মনের ওপর জ্ঞান স্যার মনোরাজ্যে মনের ওপর নির্ভরশীল, যার মন যেরকম সেরকম জ্ঞান আপনি পাবেন। আগান স্যার 32 নাম্বার, আমাদের স্কুল কলেজের ছেলেমেয়েরা বই পড়ে কিভাবে স্যার? ক্লিয়ার? বই পড়ে একদম মোটের ওপর স্যার, এখানে জ্বরে লেখা সমস্যা নাই স্যার, আসলে পরে হবে। বই পড়ে মোটের ওপর কি স্যার? বাধ্য হয়ে। বাধ্য না হইলে কেউ বই পড়ে না, কালকে পরীক্ষা তাই পড়তে হইব, এই প্যারা ছাড়া কিন্তু আপনারা কেউ পড়েন না। আসেন স্যার, এবং আপনি যে আমার স্ক্যান করছেন আমি শিওর পরীক্ষার আগে রাতে স্ক্যান করছেন, আপনি এমন না যে 2 মাস আগে পড়তে বসছেন, কারণ আপনি বাধ্য হয়েই পড়তেছেন। 33 নাম্বার, স্কুল কলেজের শিক্ষাকে মারাত্মক বলার কারণ কি স্যার? মারাত্মক আসলে বলার কারণ, এটা স্যার ছোট ছোট সমস্যা ঠিক হয়ে যাবে। মারাত্মক বলার কারণ কি স্যার? জীবনী শক্তি নষ্ট করে দেয় বলে, ভেরি গুড, হইতে পারে। সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত করে বলে হতে পারে। জাতি যথার্থ স্ফূর্তি লাভ করে না বলে হতে পারে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার স্যার, স্বশিক্ষিত হবার শক্তি নষ্ট করে দেয় বলে। ক্লিয়ার স্যার? অর্থাৎ আমাদেরকে, এটা মারাত্মক, আগেই উত্তরটা করলাম, মারাত্মক কারণ কি? আমাদের এমনি তো অনেক ক্ষতি করে, সবচেয়ে বড় ক্ষতি আমি পড়াশোনার বাইরে আমার যে জ্ঞানটা থাকে, আমার স্কুল কলেজ ওই জ্ঞানটারে পিটায় নষ্ট করে দেয়। ক্লিয়ার স্যার? বাজে আচরণ দিয়ে ডিমোটিভেট করে নষ্ট করে দেয়, তাই এটা মারাত্মক। ওকে স্যার? 34 নাম্বার দেখেন, এখনো শিক্ষা পদ্ধতি তাদের মনকে জখম করতে পারলেও একেবারে বধ করতে পারে না। কাদের মন স্যার? কবি সাহেব লাস্টের দিকে বলতেছিলেন এই ক্ষীণপ্রাণ জাতির মধ্যে কিছু কঠিন প্রাণের লোক আছে যাদের মনকে জখম করতে পারলো, মানে এই শিক্ষা পদ্ধতি দুঃখিত স্যার, তাদের মনকে আহত করে কিন্তু পুরোপুরি খুন করতে পারে না, তারা কোনো মতে টিকে যায় স্যার। এর একটা ছোট্ট এক্সাম্পল আমি সবসময় দিই। আমি একজনকে খুব রেসপেক্ট করি, একজন রাইটার এবং আমার গুরু, সে হচ্ছে হুমায়ুন আহমেদ সাহেব। এই লোকটা পড়াশোনা করছেন কেমিস্ট্রি নিয়ে, কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স,
এবং উনি ওখান থেকে পিএইচডি করছেন, নর্থ ডাকোটা ইউনিভার্সিটিতে পলিমার কেমিস্ট্রির উপর উনি পিএইচডি করছেন, এবং উনি পিএইচডি করে আইসা সবচেয়ে বড় অবদান কোথায় রাখছেন? রসায়নে। না স্যার, ওনার রসায়নে একটা বই, তার নাম কোয়ান্টাম রসায়ন। পুরা বিশ্ববিদ্যালয় জীবনে রসায়ন নিয়ে ওনার একটা গ্রন্থ লেখা, এছাড়া আর কোনো গবেষণা গ্রন্থ ওনার কাছে নাই। আর এর বাইরে স্যার ওনার 400-এর মতো স্যার গল্পের বই আছে বাংলা সাহিত্যে। আমি অনেক সময় স্টুডেন্ট জিজ্ঞেস করি, আপনি স্যার বলেন তো হুমায়ুন আহমেদ কোন সাবজেক্টে পড়ছে? স্যার বাংলায়। তার কারণে বাংলা সাহিত্যের অনেক তুখোর একজন সাহিত্যিক, কিন্তু মজার ব্যাপার উনি কিন্তু কেমিস্ট্রি থেকে পাশ করা। তো কবি সাহেব কী দেখাচ্ছে যে বাজে শিক্ষা ব্যবস্থার কারণে উনি কেমিস্ট্রি নিয়েই পাশ করতে, উনি পাশ করতে বাধ্য হয়েছে আর কি, কিন্তু পুরোপুরি খুন হয়ে যায় না। ওনার ভিতরে যে লেখক সত্তা, উনি কঠিন প্রাণের লোক, তো লেখক সত্তাটা বেঁচে ছিল। এবং কী হলো স্যার, উনি ওনার কেমিস্ট্রির ইনকাম যতটুকু করার দরকার ছিল ওটা করার পরে কিন্তু উনি ঠিকই ওনার লেখক সত্তারে বাঁচায় উনি চলতে পারলো। সেম ব্যাপার আমি শিরোনামহীন ব্যান্ডের যে ভোকাল ছিলেন তুহিন ভাই, ওনার ক্ষেত্রে বলতে পারি উনি বুয়েটিয়ান আর্কিটেক্ট থেকে পাশ করছেন বা সিভিল থেকে পাশ করা, এবং মজার ব্যাপার হচ্ছে উনি বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির তুখোর ভোকালদের মধ্যে একজন। তো উনিও কিন্তু কঠিন প্রাণের লোক, এই শিক্ষা ব্যবস্থার বুলডুজারের তল থেকে বের হয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারছেন। ভেরি গুড স্যার, সামনের দিকে আগাই স্যার। বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে কিসের উপর স্থান দিয়েছেন স্যার? ক্লিয়ার, কিসের উপর স্থান দিয়েছেন স্যার? স্কুল কলেজের উপর উনি স্থান দিয়েছেন। স্কুল কলেজের থেকেও নাকি বই পড়া প্রবন্ধে লাইব্রেরি অনেক বেটার। ওকে স্যার, এবার 36, প্রতিটি মানুষ তার নিজের শক্তি ও রুচি অনুযায়ী নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন কিভাবে? প্রতিটি মানুষ তার নিজের শক্তি ও রুচি অনুযায়ী নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন কিভাবে স্যার? এক কথা, স্কুল কলেজের মাধ্যমে না, শিক্ষকের মাধ্যমে না স্যার, লাইব্রেরির বদান্যতায় বা লাইব্রেরির সহযোগিতায়। বুঝতে পারছেন স্যার? ভেরি গুড। এর পরের টপিকটা যান স্যার, 37 নম্বর প্রশ্ন, সেটা কি? কিসের স্পর্শে মানুষের মন প্রাণ সজীব, সতেজ ও সরাগ হয়ে ওঠে স্যার? ক্লিয়ার, এ স্যার খুবই সহজ প্রশ্ন স্যার। আনন্দের স্পর্শে মানুষের মন প্রাণ সজীব, সতেজ ও সরাগ হয়ে ওঠে। এবং 38 কি? নিজের কোন রচনাটি আলাদা শ্রেণীর? স্যার খেয়াল করেন ব্যাতিকটা স্যার, আমি উত্তরটা কিন্তু খুব সোজা, আপনি বুঝছেন স্যার বই পড়া প্রবন্ধ উত্তর হবে বই পড়া, এটা সহজ ব্যাপার স্যার, কিন্তু সেইটা বড় কথা না। আগে বোঝেন রচনাটা আলাদা কেন। মমতাদি কি স্যার? একটা নারীর গল্প, ওটা একটা কাহিনী। ওকে স্যার, মমতাদি একটা গল্প। নিমগাছ কি স্যার? ওকে বলা হয় অনুগল্প বা ফ্ল্যাশ ফিকশন, এক ধরনের ক্ষুদ্র গল্প। আর সুভা কি স্যার? ও একটা ছোট গল্প। কিন্তু এই চারটার মধ্যে স্যার একমাত্র বই পড়া সে কি স্যার? একটা প্রবন্ধ, ওর মধ্যে জ্ঞানের আলাপ করা, কোনো কাহিনী বা গল্পের আলাপ নাই। তার মানে স্যার এই রচনাটা বাকি সবার থেকে আলাদা। বুঝতে পারছেন স্যার? ভেরি গুড। 39, প্রমোদ চৌধুরীর মতে কোনটি সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না? স্যার সাহিত্য। সাহিত্য সাক্ষাৎ বা সরাসরিভাবে উদরপূর্তি মানে পেট ভরা, আপনার খাওয়া দাওয়ায় কোনো কাজে লাগে না। ক্লিয়ার স্যার? এবার দেখেন 40 নাম্বার, বই পড়া প্রবন্ধে বই পড়ার অভ্যাস বৃদ্ধি করার জন্য লেখকের পরামর্শ কি ছিল? বই পড়া প্রবন্ধে বই পড়ার অভ্যাস বৃদ্ধি করার জন্য উনি লেখক কি বলতে? নিয়মিত বই কিনো না, নিয়মিত বই করো না, বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করো। যত মোড়ে মোড়ে লাইব্রেরি হবে, যত কালচারটা, দেখেন কথাটা কিন্তু সত্য, কিছু মনে করেন না। আমার দেশে স্কুল কলেজের বাচ্চারা যাদের বই পড়ারই কথা, লাইব্রেরি থাকারই কথা, তারা চায়ের দোকানে বসে সিগারেট খায়। কেন খায় স্যার? আমার কথাটা পয়েন্ট করেন, আমি সিগারেট খাওয়া প্রমোট করতেছি না, কিন্তু কেন বোঝাচ্ছি। আমার দেশে কেন বাচ্চা একটা ছেলে থেকে শুরু করে বুড়া পর্যন্ত সিগারেট খাওয়ার এই কালচারটা কেন এত ক্যাজুয়াল, এত নর্মাল? তার কারণ মোড়ে মোড়ে সিগারেটের দোকান, মোড়ে মোড়ে চায়ের দোকান। ও বাচ্চা দেখতে দেখতে বোঝে এটাই আমার সংস্কৃতি, এটাই আমার কাজ, ফাঁক পাইলে বসে দুটো টান খায় নেব। ক্লিয়ার স্যার? কিন্তু কবি বলতেছে যদি স্যার মোড়ে মোড়ে আমি লাইব্রেরি রাখতাম, চায়ের চা বিড়ি দোকানে জায়গায় যদি লাইব্রেরি থাকতো, ওখানেও চাটা থাকতো কিন্তু সিগারেট টিকারেট না থাকতো, তখন আপনি কি করতেন? আমি আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি, লাইব্রেরিতে বসে ওয়েট করতাম। আমার ফ্রেন্ড 10 মিনিট লেট করলে এখন আমি কি করি? 2টা সিগারেট খাই। তখন আমি কি করবো? বসে বসে 2 পাতা বই পড়তাম। আমার কিন্তু জ্ঞান চর্চার মাত্রাটা বাড়তো। তাই কবি বলতেছে বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করা দরকার। ভেরি গুড স্যার, একটু সামনের দিকে আগাই। আজকের বাজারে কোন শ্রেণীর লোকের অভাব নেই, অথবা আজকের বাজারে কার অভাব নেই স্যার? ক্লিয়ার, আজকের বাজারে স্যার কার অভাব নেই স্যার বলতে পারেন? সেটা হচ্ছে বিদ্যাদাতার অভাব নেই। কবি সাহেব ডিরেক্টলি বলছেন আজকের বাজারে বিদ্যাদাতার কোনো অভাব নেই, যারা জ্ঞান দর্জনে বসে আছে, আমাদের মতো টিচাররা। ক্লিয়ার স্যার? হাত পা ছড়ায় বসে আছে। বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরীর মতে আমাদের নির্জীব করেছে কোনটি? স্যার আমাদের নির্জীব করেছে আমাদের শিক্ষা। এই পড়াশোনার কালচার আমাদের থেকে মন থেকে আনন্দকে কেড়ে নিতে, ছিঁড়ে কেড়ে নিয়ে গেছে স্যার। ক্লিয়ার? 43, বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে হাসপাতালের উপর স্থান দিয়েছেন কেন? লেখক লাইব্রেরিকে হাসপাতালের উপর স্থান দিয়েছেন কেন বলতে পারেন? মানসিক সুস্থতার জন্য, মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য কবি বলছেন লাইব্রেরি হাসপাতালের থেকেও মহান। ওকে স্যার? এবং স্যার পরের দিকে যাব একটু,
43 চলে গেল, আমরা দেবো 44-এ। বই পড়া প্রবন্ধ অনুসারে জাতির প্রাণে যথার্থ স্ফূর্তি লাভের উপায় কি? স্যার বই পড়া প্রবন্ধ অনুসারে জাতির প্রাণে যথার্থ স্ফূর্তি বা ফুর্তি লাভের উপায় হচ্ছে স্যার উদরপূর্তি। স্যার পেট বললে তো ফুর্তি লাগবে, কিন্তু উদরপূর্তি না স্যার, মনকে সজাগ ও সবল রাখা, শিক্ষার উল্টোটান করা আর কাব্য চর্চা করা। স্যার বই পড়া প্রবন্ধ অনুসারে জাতির প্রাণে যথার্থ স্ফূর্তি লাভের উপায় হচ্ছে মনকে সজাগ ও সবল রাখা। মনকে সজাগ ও সবল রাখতে পারলেই কিন্তু স্যার কি হবে, জাতির প্রাণে যথার্থ স্ফূর্তি লাভ করা যাবে। বুঝতে পারছেন স্যার? এইবার একটু 45 নাম্বার আগাচ্ছি, একটু খেয়াল করবেন। আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কিসের চাইতেও কম নয়। স্যার কার চাইতে কম না, কার চাইতে বেশি? স্যার স্কুল কলেজের চেয়ে বেশি। আর কার চাইতে কম না? হাসপাতালের চেয়েও কোনো অংশে কম না। অর্থাৎ আমাদের লাইব্রেরি কিন্তু আমাদের সমাজে বই পড়া প্রবন্ধ অনুযায়ী একটা মনোরোগের হাসপাতাল হিসাবে কাজ করে। ওকে স্যার, এইবার একটু সামনের দিকে আগাচ্ছি। বই পড়া প্রবন্ধে লেখকের মতে নীতির চর্চা কোথায় করা যায়? নীতির চর্চা করা যায় স্যার ঘরে। ক্লিয়ার স্যার? দর্শনের চর্চা কোথায় স্যার? গুহায়। একদম ওখানকার লান স্যার। নীতির চর্চা ঘরে, দর্শনের চর্চা গুহায়, বিজ্ঞানের চর্চা জাদুঘরে, আর শিক্ষার চর্চা, বই পড়ার চর্চা সে চিড়িয়াখানা তো হয় না, কারখানা তো হয় না, তার জন্য প্রয়োজন লাইব্রেরি। এরকম ছিল লাইন আর কি। ক্লিয়ার স্যার? দর্শনের চর্চা কোথায় স্যার? গুহায়। আর নীতির চর্চা কই স্যার? ঘরে। বই পড়া প্রবন্ধের আলোকে শিক্ষা সম্পর্কে আমাদের বিশ্বাস কোন ধরনের? সেখানে বিশ্বাস কোন ধরনের স্যার বলতে পারেন? শিক্ষা নিয়ে আমরা কি বুঝি? আমি একটু আগেই বলছি, শিক্ষা সম্বন্ধে বিশ্বাস স্যার অর্থপ্রাপ্তি। আমরা খালি বুঝি টাকা, যেই শিক্ষা টাকা দেয় না ওই শিক্ষা আমাদের কাছে অর্থহীন বা মূল্যহীন। ক্লিয়ার স্যার? তার মানে শিক্ষা আমাদের কাছে শুধুমাত্র অর্থপ্রাপ্তির উপায় হিসাবেই থাকে। ওকে স্যার, এবার আসেন 49। একটি লাইব্রেরির বার্ষিক সভায় পঠিত হয়েছিল নিচের কোন প্রবন্ধটি? একটা লাইব্রেরির বার্ষিক সভায় স্যার কোন প্রবন্ধ পঠিত হয়েছিল স্যার? বুঝতেই পারতেছেন, বলার কি আছে স্যার? বই পড়া, কারণ বই পড়াই পড়তেছি। ওকে স্যার, ডেমোক্রেসির গুরুরা বলতে প্রমোদ চৌধুরী কাদের বুঝিয়েছেন? স্যার ডেমোক্রেসির গুরু বলতে প্রমোদ চৌধুরী ইংরেজদের, ব্রিটিশদেরকে বুঝাইছেন, যারা পৃথিবীতে ডেমোক্রেসির চর্চা শুরু করেন। ওকে স্যার, একটু সামনের দিকে আগাই। 51 নাম্বার, সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কি? সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবনী শক্তি হ্রাস করা। ক্লিয়ার স্যার? অর্থাৎ জাতিকে তুচ্ছ করে দেওয়া, জাতির যে পাওয়ার, কাজ করার যে শক্তি, সেটাকে ধ্বংস করে দেওয়াই হচ্ছে সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ। ওকে স্যার, এইবার আগান, কারণ কবি বলতে সাহিত্য চর্চা না করলে আমাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায়, কার্য করার ক্ষমতা নষ্ট হয়ে যায়। 52, বই পড়া প্রবন্ধে প্রাবন্ধিক সমালোচনা করেছেন কার স্যার? শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের, শিক্ষার্থীর, সাহিত্যের। বলতে পারেন কার স্যার? শিক্ষা ব্যবস্থার সমালোচনা, শিক্ষা ব্যবস্থা জঘন্য, এটা উনি উল্লেখ করছেন। এবং একটু আগাই 53, কোন শক্তির বলে শিষ্য নিজের মনকে গড়ে তুলে? বলতে পারেন স্যার? আত্মার শক্তির বলে। নিজের সোলের যে শক্তি, নিজের অন্তরের যে শক্তি, সেই শক্তির সাহায্যে শিষ্য নিজেকে গড়ে তোলে। গুরু উত্তর সাধক মাত্র। গুরু খালি একটু ইশারা দেয়, একটু বুঝায় দেয় আর কি। এইবার 54 নাম্বার, খেয়াল করবেন। বিদ্যার সাধনায় গুরুকে উত্তর সাধক বলা হয়েছে কেন? শিক্ষককে বিদ্যা শেখান বলে, শিষ্যকে উদ্বুদ্ধ করেন বলে, শিষ্যকে মানুষ করে তোলেন বলে, শিক্ষককে জ্ঞানী করে তোলেন বলে? বলেন স্যার কোনটা? শিষ্যকে উদ্বুদ্ধ করে তোলেন বলে। ক্লিয়ার? ওদের মধ্যে আগ্রহ জাগান বলে গুরুকে কি বলা হয়েছে স্যার? উত্তর সাধক। শিক্ষা জ্ঞান দেওয়ার জন্য কিন্তু না। ওকে স্যার, এইবার 55 নম্বর, সেটা কি? যিনি যথার্থ গুরু তিনি শিষ্যের কি স্যার? বলতে পারেন? যিনি যথার্থ গুরু তিনি শিষ্যের জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারেন, কৌতূহল উদ্রেক করতে পারেন, অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত করতে পারেন, বুদ্ধিবৃদ্ধিকে জাগ্রত করতে পারেন। মূল ব্যাপার স্যার গ নাম্বারটা, অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত করতে পারেন। এবং 56 নাম্বারটা কি স্যার? একটু খেয়াল করবেন। যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন তারা কি কিনতে প্রস্তুত নন স্যার? যারা হাজারখানা ল রিপোর্ট কিনেন তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন। অর্থাৎ তারা বলতেছেন যে ভাই ল রিপোর্টটা কি? এক কথা বিসিএস এর গাইড, জ্ঞানের বই। তো যারা জ্ঞানের বই কিনতে রাজি, মানে চাকরির বই কিনতে রাজি, তারা স্যার একটা কবিতার বই কিনতে রাজি না। ক্লিয়ার? কারণ কবিতার বইতে ওই মানসিক তৃপ্তি পাওয়া যায়, কিন্তু অর্থনৈতিক তৃপ্তি পাওয়া যায় না, সম্ভাবনা নাই। ওকে স্যার, এবার একটু সামনের দিকে আগাই, দেখেন খেয়াল করবেন। আমাদের শেষ 4-5টা প্রশ্ন। হ্যাঁ, জাতি হিসাবে আমরা নির্জীব কেন স্যার? জাতি হিসাবে আমরা নির্জীব তার কারণ হচ্ছে স্যার যে জাতির মধ্যে আনন্দ নাই সে জাতি নির্জীব। কবি সাহেব বলতে তার মানে আমরা নির্জীব, তার কারণ কি স্যার? আমাদের মধ্যে আনন্দ নাই বলে, আমরা আনন্দ শূন্য বলে। ক্লিয়ার স্যার? এবার 58 নাম্বার,
বই পড়া প্রবন্ধে আত্মার মৃত্যু বলতে বোঝানো হয়েছে কি স্যার? আত্মার বিকাশ না হওয়া, উপলব্ধি না জাগা, বিয়োধু লোপ পাওয়া, ব্যক্তিত্ব না গড়া। কোনটা স্যার? আত্মার মৃত্যু বলতে স্যার আত্মার বিকাশ না হওয়া, আত্মার সামনের দিকে না আগানো, এইটাই এখানে বলা হয়েছে। ক্লিয়ার স্যার? এবার আমরা একটু আগাই 59 পৃষ্ঠায়। শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, কারণ শিক্ষা হলো কি স্যার? অর্জনের বিষয়, চর্চার বিষয়, অনুশীলনের বিষয়, অধ্যয়নের বিষয়। স্যার বলতে পারেন কি স্যার? শিক্ষা কি স্যার? চর্চা, অধ্যয়ন, অর্জন, অনুশীলন। কোনটা স্যার? শিক্ষা অর্জনের বিষয়। শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, তার কারণ যার শিক্ষা তার অর্জন করে নিতে হয়, অন্য কেউ জ্ঞান দিয়ে আপনার শিক্ষিত করতে পারবে না। ক্লিয়ার স্যার? এবার আমরা একটু আগাই 60 নম্বর প্রশ্নে। বই পড়া প্রবন্ধে সাহিত্য সাক্ষাৎভাবে কিসের কাজে লাগে না? বই পড়া প্রবন্ধে সাহিত্য সাক্ষাৎভাবে উদরপূর্তি মানে পেট ভরার কাজে লাগে না। ক্লিয়ার স্যার? পেট ভরার কাজে সাহিত্য কোনো হেল্প করে না বলে সাহিত্যের মূল্য আমাদের কাছে কম। 61 নম্বর পৃষ্ঠা স্যার। বই পড়া প্রবন্ধে লেখকের মতে একমাত্র কিসের স্পর্শে মানুষের মন সজীব, সতেজ ও সরাগ হয়ে ওঠে? স্যার বই পড়া প্রবন্ধে লেখকের মতে একমাত্র কিসের স্পর্শে স্যার? একমাত্র স্যার কিসের স্যার? আনন্দের স্পর্শে। শিক্ষাও না, অর্থও না, জ্ঞান না, শুধুমাত্র আনন্দের ছোঁয়ায় মানুষের মন সজীব, সতেজ ও সরাগ হয়ে ওঠে। এটা হুবহু বইয়ের লাইন। ওকে স্যার? এবার একটু আগাই 62 নম্বর প্রশ্নে। আর 3টা প্রশ্ন আছে। 62 দেখেন, কে সাহিত্যের সার্থকতা বোঝে না, শুধু অর্থের সার্থকতা বোঝে? স্যার ডিরেক্ট একদম বইয়ের লাইন, ডেমোক্রেসি। সাহিত্যের সার্থকতা বোঝে না, অর্থের সার্থকতা বোঝে। এবং 63 কি স্যার? মন গঙ্গার তোলা জল কোনটি? স্যার দর্শন, বিজ্ঞান ইত্যাদি হচ্ছে মন গঙ্গার তোলা জল। এটা হুবহু বইয়ের মধ্যে আলাপ করা। মন গঙ্গা তোলা জল কি স্যার? দর্শন, বিজ্ঞান এরা। তো পরের প্রশ্নটা ছিল দেখেন 64 নম্বর প্রশ্ন। বই পড়া প্রবন্ধে সেকালে কারা ফ্রান্সকে রক্ষা করেছে, বা সে যুগে ফ্রান্সকে কারা রক্ষা করেছিল? স্যার ফ্রান্সের রক্ষা ছিল কারা স্যার? যারা পরীক্ষা ভালো ফল করছে? না স্যার। যারা প্রচুর বই পড়ছে? না স্যার। কারা স্যার? যারা পরীক্ষায় ভালো করেনি। অর্থাৎ স্যার যারা, ওখানে বলা ছিল ফ্রান্স ওয়াজ সেভ বাই হার আইডলস, অর্থাৎ স্যার যারা আইলসা, যারা ওই সময়কার ফেল করা ছেলে পেলে, তারাই ফ্রান্সকে রক্ষা করছে। বুঝতে পারছেন স্যার? এবং দেখেন স্যার 65 নাম্বার, সেটা কি? মনের দাবি রক্ষা না করলে কি বাঁচে না? মনের দাবি রক্ষা না করলে স্যার একটু ভালো করে খেয়াল করবেন, জীবন বাঁচে, মনুষ্যত্ব বাঁচে, বিবেকও বাঁচে। বাঁচে নাকি স্যার? আপনার আত্মা বাঁচে না। ক্লিয়ার স্যার? আপনি যে আত্মিক শান্তিটা পান, সেই শান্তির যে উৎস, সেটা কখনোই পূর্ণ হয় না যদি মনের দাবি আপনি রক্ষা না করেন। বুঝতে পারছেন স্যার? অনেকগুলো এমসিকিউ দেখলাম এবং দেখতেছেন মূল্য থেকে এমসিকিউ কিন্তু খুব একটা কঠিন কিছু হয় না। ইনশাল্লাহ আপনার অ্যান্সার করতে পারবেন। আর কথা না বাড়ে, ওই দেখেন পাটপিড়ি চিতি উকি মারতেছে, ওখানে চলে যাব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।